দর্শক, একের পর এক কারাগারে মৃত্যু সরকারকে প্রশ্নের মুখে ফেলছে। কারাগারে থাকা প্রত্যেকটা আসামি, অভিযুক্ত হোক কিংবা দণ্ডপ্রাপ্ত আসামি হোক না কেন, তার নিরাপত্তা, মানবাধিকার ব্যাপারগুলো সরকারের অতি আবশ্যকীয় করণীয় হিসেবেই দেখা হয়। সরকার এগুলো নিশ্চিত করতে বাধ্য, কিন্তু একের পর এক কারাগারে মৃত্যু বিতর্কের সৃষ্টি করছে। এবার যা হলো সেটাও কি ঠিক হলো, কিংবা সেগুলো কি ঠিক হচ্ছে? আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সাবেক এমপি রমেশচন্দ্র সেন, তিনি যে কারাগারে মারা গেলেন এবং হাসপাতালে নেয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হলো, তার মানে তার মৃত্যুর পরেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই যে অবহেলা, এবং পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তার চিকিৎসার ব্যাপারে অবহেলা করা হয়েছে, চারিদিক থেকে অভিযোগ আসছে। সেই অভিযোগের প্রেক্ষাপটে আল জাজিরার সাংবাদিক জুলকার নায়ের শায়ের, যিনি এই সময়ে শুধু না, ২৪-এর আন্দোলনের আগে থেকে আওয়ামী লীগের কট্টরপন্থী সমালোচক হিসেবেই পরিচিত, ঘোর আওয়ামী লীগ বিরোধী একজন মানুষ হিসেবেই আমরা জানি। আমরা যারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত নেই, প্রত্যেকেরই সমালোচনা করি। জুলকার নায়ের শায়ের তিনিও প্রত্যেকের সমালোচনা করেন, কিন্তু আওয়ামী লীগের সমালোচনা সব থেকে বেশি করেন এরকম একজন মানুষও যখন ফেসবুকে একটা দীর্ঘ পোস্ট দেন, পোস্ট দিয়ে এই সরকারের কারাগারে মৃত্যুর বিভিন্ন দৃশ্য তুলে ধরেন, তখন প্রশ্ন আসেই যে হচ্ছেটা কি? যা হচ্ছে, যে সকল খবর ছড়িয়ে পড়ছে, সেগুলো কি ভালো হচ্ছে? সরকারের জন্য ভালো কোনো দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে? চলুন, রমেশচন্দ্র সেনকে নিয়ে কি হচ্ছে, জুলকার নায়ের শায়ের কী লিখলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন ভোটের মৌসুমে এসে, সব মিলিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করে সরকার এবং সরকারের কার্যক্রম যে পথে আছে সেটা সঠিক পথ নাকি ভুল পথ। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঠাকুরগাঁও ১ আসনের সাবেক এমপি, সর্বশেষ যে বিতর্কিত আমিডামি নির্বাচন হয়েছে সেখানেও তিনি এমপি হয়েছিলেন। নির্বাচন ব্যবস্থা বিতর্কিত হয়েছে আওয়ামী লীগের আমলে, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু রমেশচন্দ্র সেন ব্যক্তি হিসেবে, কিংবা আওয়ামী লীগের এমপি হিসেবে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে, আওয়ামী লীগের মন্ত্রী হিসেবে, আওয়ামী লীগের আমলে তেমন কোনো, কিংবা আওয়ামী লীগের পরের আমলেও গত ১.৫ বছরেও আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের ব্যাপারে যত অভিযোগ, যে কয়জনের বিরুদ্ধে অভিযোগ, সেরকম তালিকায় রমেশচন্দ্র সেনের কোনো নাম কখনো আমরা দেখিনি। ৮৩ বছর বয়স্ক এই বৃদ্ধকে কারাগারে আটকে রেখে তাকে অসুস্থ অবস্থায় সুচিকিৎসার ব্যবস্থা না করে তার মৃত্যুকে নিশ্চিত করা হয়েছে, যে অভিযোগ করছে পরিবারের এই অভিযোগ আপনি উড়িয়ে দেবেন কিভাবে? খবর বলার আগে একটা ছবি আপনাদেরকে দেখাতে চাই, যে ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রমেশচন্দ্র সেনের ২ হাত দড়ি দিয়ে বাঁধা, এরকম একটা ছবি ছড়িয়ে পড়েছে। ছবিটা দেখে নিন। এই যে অমানবিক একটা ছবি, এই ছবি কি বার্তা দেয় আমাদেরকে বর্তমান সময়ে, বর্তমান শাসন ব্যবস্থা, কিংবা ওভারঅল বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়ে কি বার্তা দেয়? ৮৩ বছরের একজন বৃদ্ধকে আপনি যখন এইভাবে হাতে দড়ি বাঁধা অবস্থায় দেখবেন, তখন মানে আপনি যদি তার কট্টর সমালোচকও হন, কট্টর বিরোধী পক্ষের লোকও হন, তবুও আপনার বোধহয় মানবিক দিক জাগ্রত হবার কথা। বলা হচ্ছে যে সকাল ৯টা ২৯ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক মৃত ঘোষণা করেন মানে হচ্ছে তার মৃত্যুর পরে হাসপাতালে নেওয়া হয়েছে। তার মানে আগে থেকে তার এই মানে চিকিৎসার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও কারা কর্তৃপক্ষ বলছে যে সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। গত ১৬ই আগস্ট ঠাকুরগাঁ থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁ জেলা কারাগারে পাঠায়। সেখান থেকে ১৭ই আগস্ট দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। ঠাকুরগাঁ থেকে দিনাজপুরে পাঠিয়ে দেয়া হয়। মানে ঠাকুরগাঁতে এলাকাতে থাকলে পরিবারের আত্মীয় স্বজন দেখা করতে পারবে, সেই দেখা করার সুযোগও যেন না থাকে, সেজন্য তাকে অন্য জেলার দূরবর্তী দিনাজপুর কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।
সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে বলাই হচ্ছে যে জেলা কারাগারের ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা বলেছেন। যে ছবি ছড়িয়ে পড়েছে আপনাদেরকে দেখালাম, যে হাত বাঁধা রমেশচন্দ্র সেন, এবং বর্তমান সময়ে যে সকল সাবেক একজন আওয়ামী লীগের আরেকজন মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, তার মৃত্যু নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। তাকে যখন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল, এমনকি মৃত্যুর পরেও তার হাতে হাত করা ছিল, এরকম ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে ছড়িয়ে পড়তে আমরা দেখেছিলাম। সাংবাদিক জুলকারনায়ের শায়ের তিনি কি বলছেন তার ফেসবুক পোস্টটা দেখে নিন। তিনি বলছেন, সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁ ১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রমেশচন্দ্র সেন গত রাতে কারা হেফাজতে মারা গেছেন। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2024-এর গণঅভ্যুত্থানের পর ডিসেম্বর 25 পর্যন্ত 112 জন কারা হেফাজতে মারা গেছেন। সংস্থাটি জানিয়েছে 2025 সালের নভেম্বর পর্যন্ত মারা গেছেন 95 জন, আর 2024 জুড়ে 65 জন। এই যে 2025-এই 112 জন মারা গেছে, এটা একটা ভয়াবহ তথ্য। কেবল 2024-এর নভেম্বর মাসেই বগুড়া কারাগারে আটক থাকা অবস্থায় অন্তত 4 জন আওয়ামী লীগের নেতাকর্মী মারা গেছেন। নাশকতা কিংবা হত্যা মামলার আসামি হিসেবে তাদের আটক করা হয়েছিল। হার্ট অ্যাটাক কিংবা অন্যান্য অসুস্থতায় এদের মৃত্যু হয়েছে বলে কারা কর্তৃপক্ষের এমন দাবি তাদের পরিবার গ্রহণ করেনি। অর্থাৎ কারা কর্তৃপক্ষ বেশিরভাগ ক্ষেত্রে হার্ট অ্যাটাক করে মারা গেছে এরকম বলার চেষ্টা করেছে। একজনের সন্তান বিবিসি বাংলাকে দেয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার বাবা কখনোই হৃদরোগে আক্রান্ত ছিলেন না এবং কারাগারে যখন তারা সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখনও কোনো অসুস্থতার কথা তাদের বাবা তাদেরকে জানাননি। কারা হেফাজতে বেশিরভাগ মৃত্যুর পর গতানুগতিক ধারায় বার্ধক্যজনিত সমস্যার কথা উল্লেখ করা হলেও অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সুচিকিৎসার অভাব, পাশাপাশি কারা কর্তৃপক্ষের অসুস্থ হাজতিকে সময় মতো হাসপাতালে পাঠাতে অনীহা এসব মৃত্যুতে সহায়ক ভূমিকা পালন করেছে। অর্থাৎ কারা কর্তৃপক্ষের অবহেলার কারণেই এটা ঘটেছে, এটা জুলকারনায়ের শায়ের তিনি বলার চেষ্টা করছেন। তিনি বলছেন, যেমন কিছুদিন আগে 81 বছর বয়সী চট্টগ্রামের 24 নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহমান মিয়ার মৃত্যু। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত এই ব্যক্তি প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে ধুকে ধুকে মারা গেছেন। একইভাবে মারা গেছেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনও। যদিও তাকে শেষ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, হয়তো যথাসময়ে সুচিকিৎসা পেলে তিনি সেরেও উঠতে পারতেন। এবং নুরুল মজিদ হুমায়ুনের কথাই বলছিলাম, যে মানে মৃত্যুর পরের ছবিও দেখা গেছে যে তার হাতে হাত কড়া পরানো, এবং চরম অসুস্থ এই মানুষটাকে হাতে অল টাইম চিকিৎসার অবস্থায় হাতে অল টাইম মানে যে হ্যান্ডকাপ পরিয়ে রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশের সব আসামির ক্ষেত্রে হাসপাতালে চিকিৎসার সময়ে এই দৃশ্য কি আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে? উত্তর হচ্ছে দেখিনি। অনেক আসামিকে, অনেক মন্ত্রী, অনেক নেতাকে আমরা দেখেছি ভিআইপি কেবিনে চিকিৎসা নিচ্ছে, রাজকীয়ভাবে চিকিৎসা নিচ্ছে। এর আগে মানে যে সরকারকে আমরা ফ্যাসিস্ট বলছি, তাদের আমলেও তো যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত আসামিদের হাসপাতালে রাজকীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 3 বেলা তার পছন্দের সমস্ত খাবার খাওয়ানো হয়েছে, 20-25 ধরনের খাবার প্রতিদিন সরবরাহ করা হয়েছে। এই ঘটনাগুলো তো আমরা জানি। আমরা মানে প্রাসঙ্গিক কারণেই আপনারা যেহেতু সবই জানেন, সেহেতু নামগুলো কার ক্ষেত্রে এগুলো করা হয়েছে সেই নামগুলো না হয় নাই বলি, কিন্তু করা তো হয়েছে। কিন্তু এখন কি হচ্ছে, ফ্যাসিস্টের আমলেই যদি এই সুযোগ সুবিধাগুলো আসামিরা পেয়ে থাকেন এবং যুদ্ধাপরাধের মতো আসামিরা পেয়ে থাকেন, তাহলে যে সকল অভিযুক্ত যাদের কোনো বিচার হয়নি, এই যে রমেশচন্দ্র সেন, তার বিরুদ্ধে 3টা মামলা এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ 3টাই মিথ্যা মামলা, কোনো কিছুর সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন না, তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলো খুব একটা সুখকর বার্তা দেয় না সরকারের পক্ষে। এই ব্যাপারগুলো যত কম হবে সরকারের তত কম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। জুলকারনায়ের শায়ের আরও বলছেন,
তবে সবাই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন এমন দাবিও সঠিক নয়। যেমন ধরুন, গাইবান্ধা জেলা কারাগারে ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক 55 বছর বয়সী তারিক রিফাতের মৃত্যু। সেদিন বিকেলে তাকে কারাগারে নেওয়া হয়। যেদিন বিকেলে কারাগারে নেওয়া হয় সেদিনই কয়েক ঘন্টার ব্যবধানে তার মৃত্যু ঘটে। অথবা গত ডিসেম্বরে গাজীপুর কাশিমপুর কারাগারে কেন্দ্রীয় কারাগার থেকে রিমান্ডে নেয়ার প্রক্রিয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান 43 বছরের ওয়াসিকুর রহমান বাবু, যিনি বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কারা কর্তৃপক্ষের দাবি, হঠাৎ অসুস্থ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কারা হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনা তদন্তযোগ্য। সংবিধানের 31 ও 32 অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, রাষ্ট্র কাউকে হেফাজতে রাখলে তার জীবন এবং মানবিক মর্যাদা রক্ষাই বাধ্য সেই রাষ্ট্র। কারা, পুলিশ, যৌথ বাহিনীর হেফাজতে প্রতিটি মৃত্যুর স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত অপরিহার্য। একই সঙ্গে কারাগারে আটক বন্দীদের মানবাধিকার নিশ্চিত করতে কারাগারগুলোতে নিয়মিত বেসরকারি মানবাধিকার সংস্থার পরিদর্শনের ব্যবস্থা করাও প্রয়োজন। এই কথাগুলো বলছেন অতি কট্টরপন্থী আওয়ামী লীগ সমালোচক হিসেবে, আওয়ামী লীগের সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক জুলকারনায়ের, যিনি দোষ পেলে সবারই সমালোচনা করেন, কিন্তু আওয়ামী লীগের যে কট্টরপন্থী সমালোচক এটা আমরা সবাই জানি। তিনিই যখন এই চিত্রগুলো তুলে আনছেন তখন সেটা সরকারের জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার। তিনি যখন এই কথা বলছেন তখন অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন এই মৃত্যুতে দেখুন। তিনি আবার নতুন করে সমালোচনার মুখে পড়বেন কিনা সেই প্রশ্নও এসেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজের আসনে, যে আসন থেকে তিনি এখন নির্বাচন করছেন, সেই আসনেরই সাবেক এমপি এবং মন্ত্রী রমেশচন্দ্র সেনের মৃত্যুতে, এই শিরোনামটা দেখে নিন, সাবেক মন্ত্রী রমেশচন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক। গণমাধ্যমে এটা নিশ্চিত করছে যে তিনি শোক জানিয়েছেন এবং বলা হচ্ছে যে তিনি আজকে দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, ঠাকুরগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ শ্রী রমেশচন্দ্র সেন আজ প্রয়াত হয়েছেন। তার মৃত্যুতে আমি গভীর শোক জানাচ্ছি, তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। এই শোক এবং সমবেদনা যখন মির্জা ফখরুল জানাচ্ছেন তখন দুইটা ঘটনা বলা যেতে পারে এখানে। সেটা হচ্ছে যে তিনি যখন আওয়ামী লীগের একজন মন্ত্রীর মৃত্যুতে সমবেদনা জানাচ্ছেন, শোক জানাচ্ছেন, যিনি জেলে ছিলেন, মির্জা ফখরুলকে কেউ যদি ফ্যাসিস্টের দোসর বলে ফেলে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আবার এই ব্যাপারটা যে দিকে রয়েছে, একদিকে রয়েছে, আবার অন্য ব্যাপারটাও রয়েছে যে মির্জা ফখরুল জানতেন রমেশচন্দ্র সেনকে গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা মামলায়। পরিবারের যে অভিযোগ, সেই অভিযোগ যদি সত্য হয় তাহলে মির্জা ফখরুল জানতেন 83 বছর বয়সী এই বয়োবৃদ্ধকে জেলখানায় আটকে রাখা এবং নিজের জেলার জেলখানায় না রেখে ঠাকুরগাঁ থেকে দিনাজপুর জেলখানায় ট্রান্সফার করে দেয়া, চিকিৎসার অভাবে তার মৃত্যু, এই ব্যাপারগুলো নিয়ে মির্জা ফখরুল মানবাধিকারের ব্যাপার অন্তত, কারণ আওয়ামী লীগের তো সবাই দোষী নয়। এখন তো মির্জা ফখরুল এই যে কথাটা এর আগে যেহেতু এই ব্যাপারে কোনো কথা বলেননি, সেহেতু যখন নির্বাচনের মৌসুম চলছে তখন তার আসনের আওয়ামী লীগের ব্যাপক ভোটার রয়েছে এবং হিন্দু ভোটার প্রচুর রয়েছে। বলা হয় যে তাদের ওই অঞ্চলে 35% ভোটার হিন্দু ভোটার, যাদেরকে কনভিন্স করা একটা বড় ব্যাপার। সেই কারণেই কি তিনি শোক প্রকাশ করলেন, সমবেদনা জানালেন শুধুমাত্র ভোটের রাজনীতির কারণে? সেই প্রসঙ্গটাও অনেকে সামনে নিয়ে আসতে পারেন। সব মিলিয়ে আমরা রাজনীতিতে যা দেখছি, রাজনীতিবিদরা কিংবা সরকার সব মিলিয়ে সব পক্ষ থেকে যে বার্তা পাচ্ছি, সেই বার্তাগুলো আমাদের কোনো শুভ রাজনীতির ইঙ্গিত দিচ্ছে না। কারাগারে মৃত্যুর ঘটনা যেমন আমরা দেখছি, তেমনি হাজতে মৃত্যুর ঘটনাও কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থার রিপোর্টে উঠে এসেছে এবং প্রচুর সংখ্যক, অন্তত 60টারও বেশি হাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে গত 1.5 বছরে। অর্থাৎ কারাগারে প্রেরণের আগেই থানা হাজতে মৃত্যুর এই ঘটনাগুলোও নতুন করে প্রশ্ন তুলেছে যে তাহলে আগের সরকারকে কিংবা যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলছি তাদের সমালোচনা করার অধিকার আমরা হারিয়ে ফেলব কিনা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমেই। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।